বিশালগড় মহকুমা কমিটির আহ্বানে এখানে যে সভা, এই সভার সাথী সভাপতি মঞ্চে আসীন আছেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্যদ্বয় এবং বিশালগড় মহকুমা নেতৃত্ব এবং এই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এই অস্বাভাবিক পরিস্থিতিতে জনসভার মতো জনগণের আসার ইচ্ছা থাকলেও সে সুযোগ নেই। জনগণের প্রতিনিধি হয়ে আপনারা আপনাদের এলাকা থেকে অনেকে এসেছেন, নানা বাধা বিপত্তি এড়িয়ে আমি আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা এতক্ষণ ধরে আমাদের এ রাজ্যে সুশাসনের নামে, বিকাশের নামে নানা ধরনের ফন্দি ফিকির করে একটা রাজনৈতিক দল, আমাদের দেশের দুর্ভাগ্য, তারা গত 10 বছর ধরে এই দেশের জনগণকে নানাভাবে ধোঁকা দিয়ে সরকার চালাচ্ছে। আমাদের রাজ্যেও 6 বছর প্রায় তাদের শাসনকাল হয়েছে। তাদের বিকাশের নমুনা কি শুধু তারা বলেছেন তাই নয়, এ রাজ্যের প্রতিটি মানুষ তারা আজকে প্রত্যক্ষ করছেন। আমি সেই জায়গায় আজকের ত্রিপুরার যে কি চলছে, এটা আমাদের ভাষায় নয় বা ত্রিপুরাজ্যের ভুক্তভোগী মানুষ তাদের অভিজ্ঞতা নিরিখে নয়, শাসক দল যেভাবে দাবি করেন, বাগাড়ম্বতা করেন, আমি সেই ভাষাতেই আপনাদের কয়েকটা দিক আপনাদের সাথে তুলে ধরতে চাই। আপনারা প্রত্যেকেই দেখেছেন পত্রপত্রিকাতে বা টেলিভিশনে, সামাজিক মাধ্যমে, গত 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি 5 দিবসের একটা বিধানসভা অধিবেশন হয়ে গেছে। তার মধ্যে প্রথম দিন বর্তমান বিধানসভার দুজন সদস্য, আমাদের কমরেড শামসুল মিয়া, শামসুল হক আর সুরজিৎ দত্তের প্রয়াণে, অকাল প্রয়াণে প্রথম দিন কোনো বিজনেস অর্থাৎ কোনো ধরনের আলাপ আলোচনা হয়নি, মূলত 4 দিন। বিধানসভার তার পরম্পরা হলো আপনাদের জেলা সম্পাদক, তিনি আমাদের বিধানসভার উপাধ্যক্ষের কাজ দক্ষতার সাথে চালিয়ে এসেছেন। তিনিও হয়তো আপনাদেরকে কারো কারো কাছে গল্প করেছেন। বিধানসভার নিয়ম হলো বছরের প্রথম যে বিধানসভা, এটা জানুয়ারিতে হোক বা ফেব্রুয়ারিতে, রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে। ঠিক তেমনি সংসদের ক্ষেত্রে, পার্লামেন্টের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে।
বলা হয় রাষ্ট্রপতির ভাষণ বা রাজ্যপালের ভাষণ, আসল এটা সরকারের ভাষণ, মন্ত্রিসভা লিখে দেয়। কি লিখে দেয়? যে বিগত 1 বছর, তার আগের কথাগুলো অনেকে লিখে, এই সরকার জনগণের হিতে কি কি কাজ করেছেন, একেবারে প্রত্যেকটা দপ্তরের তার সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ তারা যা করেছেন বা সাফল্য অর্জন করেছেন তার বর্ণনা সেখানে থাকে। অর্থাৎ বিগত 1 বছর এই ত্রিপুরাজ্যে সরকারের তার সাফল্যের বৃত্তান্ত, সর্বশেষে আগামী দিনের জন্য কি অঙ্গীকার, কি প্রতিশ্রুতি। আর বাজেট অধিবেশন যেটা হয় সেটা হলো আগামী 1 বছর সরকার কি করবে তার বৃত্তান্ত। এটা বাজেট না, এটা রাজ্যপালের ভাষণ, অর্থাৎ বিগত 1 বছরের সাফল্যের কীর্তন। এবং রাজ্যপাল তুতা পাখির মতো এটা পরে যাওয়ার পর একজন মন্ত্রী ধন্যবাদ সূচক ভাষণ দেন, তার উপরে শাসক দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বিধায়করা কীর্তন করেন, এই হয়েছে, সেই হয়েছে, এই করেছে। এই আর বিরোধী দলের ভূমিকা হলো যে সরকারের যে এই দাবি, সরকারের যে গণকীর্তন, তার পেছনে ত্রুটি বিচ্যুতি, এটাকে চিহ্নিত করে সরকারকে সতর্ক করা। না, তোমরা যেভাবে বর্ণনা করছো, ব্যাখ্যা করছো, তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, দায়িত্বশীল রাজনৈতিক পার্টি। আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করি না, ভুল ত্রুটিগুলো চিহ্নিত করার পাশাপাশি ত্রিপুরাজ্যের জনগণের স্বার্থে এ রাজ্যের ভবিষ্যৎকে আরো মজবুত, আরো সুগম করার স্বার্থে কি করা দরকার। আমাদেরকে বলতে গেলে এরা নানাভাবে হইচই করে, শুধু আপনারা এখানে মিটিং করতে এসছেন, পুলিশকে দিয়ে বাধা দিয়ে যাতে আমরা কথাবার্তা না বলতে পারি, গ্রামে গঞ্জে না যেতে পারি, শুধু এখানেই হামলা হচ্ছে তা নয়, সোশ্যাল মিডিয়ার দলতে বিধানসভার চেহারা কি এটাও নিশ্চয়ই কিছু কিছু আপনারা দেখতে পান। কিন্তু আমরা জনগণের বক্তব্য তুলে ধরার জন্য দায়বদ্ধ। শুধু আমরা যে যে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছি সেই বিধানসভা কেন্দ্রের জনগণের না, ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের প্রতি দায়বদ্ধ। এই রাজ্যের কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, শ্রমিক, বেকার যুবক, নারী, শিশু, কর্মচারী, ব্যবসায়ী, সংখ্যালঘু অংশের মানুষ, সমস্ত অংশ মানুষের স্বার্থে
সরকারের আলোচনায় না থাকলেও আমরা সেই বিষয়গুলি আমরা তুলে ধরার আমরা চেষ্টা করি, সরকার যাতে সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। তো আমরা যে সদস্যরা আছি 10 জন, আমরা বলেছি এই ত্রিপুরাজ্যে মানুষের বাক স্বাধীনতা নেই। কৃষকরা তার সংকটের কথা বলার জায়গা নেই, ক্ষেত মজুররা কাজ পায় না, যৎসামান্য কাজ করার পর মজুরি পায় না, সে বক্তব্য উপস্থিত করার কোনো সুযোগ নেই। এ রাজ্যের বেকার যুবকরা হাজারে হাজারে পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করেন, ফল বের হয় না। ফল বের করা হলেও সেগুলোতে নানা ধরনের গুজামিল, অনিয়ম, সরকারের কাছে তুলে ধরার জন্য সেখানে কোনো মন্ত্রী সাক্ষাৎকার দেয় না। বেকার যুবকরা মন্ত্রীদের সাক্ষাৎকার চাইতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেতে হয়, কোথাও কোথাও গুন্ডা মস্তানদের কাছে হয়রানি হতে হয়। এ রাজ্যের ছোট ছোট শিশুরা যারা আমাদের ভবিষ্যৎ, বিদ্যাজ্যোতি, আরো কত কত নয়া শিক্ষানীতি ইত্যাদি ইত্যাদির নামে এ রাজ্যে প্রতিটি স্কুল থেকে স্কুল হেডমাস্টার, এই মাস্টাররা রিটায়ারমেন্টে চলে গেছেন বা বদলি হয়ে গেছে। 3-4টি ক্লাসের ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে কি করবে? শিক্ষক মহাশয়দেরকে পড়ার নামে কিছু সময় কাটাতে হয়। আজকেও সকালবেলা আমার যে মহকুমা সাবরুম, সেখানে স্কুলের ছেলে মেয়েরা, স্কুলের শিক্ষক নেই, এই জাতীয় সড়ক অবরোধ করে বসে আছে। অনেক গাড়ি কম এসছে। কৃষক, তাদের বামফ্রন্ট সরকার যে সেচের ব্যবস্থা করে গিয়েছিল, নতুন করে কোথাও তার সম্প্রসারণের কোনো ব্যবস্থা নেই। সেচের যে সমস্ত প্রকল্প করে গিয়েছিল এগুলো নষ্ট হবেই। লিফট ইরিগেশন হলে পরে পাম্প নষ্ট হতে পারে, লাইন নষ্ট হতে পারে, যে কোনো জিনিসের এই মেরামত করতে হয়। এগুলো বলার জন্য, শোনার জন্য কেউ নেই। কদিন আগে মিধিলি এবং মিকজাউম নামে দুটো অকাল বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হলো। হাজার হাজার কৃষক, তাদের পাকা ধান নষ্ট হয়ে গেল। সরকারের কোনো প্রতিনিধি গিয়ে দেখলেন না। নির্বাচিত তথাকথিত সেই ত্রিস্তর পঞ্চায়েত, এরা ঘরে বসে বসে তাদের কিছু লোকের নাম পাঠিয়ে দিল। প্রকৃত কৃষক, তাদের নামে কোনো ধরনের সুযোগ সুবিধার পৌঁছে না। হাসপাতালগুলোতে এ রাজ্যে বামফ্রন্ট সরকার দুটো হাসপাতাল করে গেছে। প্রতি বছর 200 জনের বেশি ডাক্তার বের হয়। সরকার বিধায়কদের প্রশ্ন উত্তরে জবাব দিচ্ছেন, আমাদের রাজ্যে প্রায় 1000 খানেক ডাক্তার তারা সরকারি চাকুরির জন্য অপেক্ষা করছেন।
3000-এর উপরে পাশ করা নার্স তারাও কাজ চাইছেন, অথচ হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, অন্য কোনো স্বাস্থ্যকর্মী নেই, ওষুধপত্রেরও একই দিশা, নতুন করে কিছু হয় না। কিন্তু রাজ্যপালের ভাষণে বলা হয়েছে শুধু সুশাসন, প্রায় সুশাসন শব্দটা 20 বারের উপর লেখা হয়েছে। আমার সরকার সুশাসন করেছে, এই সুশাসন, এই সুশাসন। আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার অমুক নেতৃত্বে এই রাজ্যের বিকাশের গতি চলছে একেবারে রকেটের গতিতে। আমরা বললাম আমরা বাইরে কিছু বলবো না, আমরা জনগণের সাথে আমরা কথাবার্তা বলি, কৃষকদের নিয়ে সংগঠন করি, ক্ষেতমজুরদের নিয়ে সংগঠন করি, শ্রমিকদের নিয়ে সংগঠন করি, এ রাজ্যের বেকার যুবক তাদের সাথে আমাদের প্রতিনিয়ত আলোচনা হয়। আমরা তাদের ভাষায় কথা বলবো না, আপনাদের রাজ্যপালকে দিয়ে যে ভাষণ আপনারা পড়িয়েছেন তার উপরে প্রশ্ন করব। প্রথম বললাম এই রাজ্য তো কৃষি নির্ভর, এই রাজ্য কেন, ভারতবর্ষটাই কৃষি নির্ভর কেন বলা হয়? কৃষিতে তো এখন লাভ নেই, কৃষকদের তো ইনকাম এখন সেরকম ভাবে নেই, কারণ সার, ঔষধ সবকিছু মাঙ্গা, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়া যায় না, সরকার কিছু ধান কিনে। এত কিছুর পরেও এ রাজ্যের কৃষকরা যত ধান উৎপাদন করে তার মাত্র 1.5 থেকে 2% ধান কেনা হয়। এতে কৃষকদের যে খরচা হয় তার 2% আসে না। কিন্তু আপনারা বলছেন এই রাজ্যের গড়পড়তা আয় বাড়ছে, রাজ্য বিকাশের গতিতে, রকেটের গতিতে উঠে যাচ্ছে। কৃষি মন্ত্রীর দেওয়া তথ্য দিয়ে বললাম, মাননীয় কৃষি মন্ত্রী আপনি এই অধিবেশনে আমাদের এক বিধায়কের প্রশ্ন উত্তরে বলছেন এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর নতুন করে কত শতাংশ জমিতে, কত হেক্টর জমিতে আপনারা সেচের ব্যবস্থা করেছেন। আর এ রাজ্যে এই মুহূর্তে কত শতাংশ জমি নিশ্চিত সেচের আওতায়? মন্ত্রী মহোদয় উত্তর দিলেন 60% জমি সেচের আওতায়। আর তাদের সময়েতে সেচের আওতায় এসছে 1.59%। অর্থাৎ বামফ্রন্ট সরকার 60% জমির 58% বামফ্রন্ট সরকারই সেচের ব্যবস্থা করে গেছে। তারা এসে এত উন্নতি করেছেন, 2% নতুন করে সেচের আওতায় আনতে পারেননি। আমি বললাম এটা তো কাগজে পত্রে হিসাব। মন্ত্রী মহোদয়রা দয়া করে, আপনাদের গাড়ি আছে, ঘোড়া আছে, নিরাপত্তা কর্মী আছে, কেউ আপনাদের খাবে না, মাঠে নেমে দেখুন এলআইগুলি সচল কিনা, ডিপ ওয়েলগুলি সচল কিনা, পাম্প অপারেটররা কাজ করতে পারছে কিনা, যে সমস্ত পাইপ দিয়ে সরবরাহ হবে এগুলো ঠিক আছে কিনা বলতে পারছেন না। আপনারা বলছেন এ রাজ্যের বেকার সমাধানে আপনারা অভূতপূর্ব যুগান্তকারী কাজ করেছেন। বিধানসভাতে একটা নিয়ম আছে, প্রত্যেক শুক্রবার
বিধায়করা শাসক দলের হোক বা বিরোধী দলের, এটা প্রাইভেট মেম্বার রেজুলেশন, অর্থাৎ বিধানসভা তো সরকারেই বিভিন্ন প্রস্তাব আনে, এগুলোর আলোচনা হয়, কিন্তু বিধায়কদের ব্যক্তিগতভাবে একটা দিন থাকে, এটাকে বলা হয় প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। অর্থাৎ আমরা বিরোধী দলের বিধায়করাও বা শাসক দলের বিধায়করাও তারা একটা প্রস্তাব দিতে পারেন। আমরা দুটো প্রস্তাব দিলাম। লটারিতে ঠিক হয়, এমনি পাওয়া যায় না, 3টা পাওয়া যায়, আমরা দুটো পেয়ে গেলাম লটারিতে, আর তারা ঠিক করলে তো একটা পেতাম না। কি পেলাম? আমি একটা পেলাম। আমার প্রস্তাব হলো, অভাবের তাড়নায় এ রাজ্যে সন্তান বিক্রি, চুরি, ছিনতাই, আত্মহত্যা এবং কাতারে কাতারে এ রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত যুবকদেরকে বহিরাজ্যে এবং বহির্দেশে যে যেতে বাধ্য হওয়া, এটাকে রোখার জন্য সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে, এই প্রস্তাব। আমাদের আরেকজন বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথ, তিনিও লটারি তার একটা প্রস্তাব পেলেন যে এ রাজ্যের অভূতপূর্ব বেকার সমস্যা সমাধানে রাজ্য সরকার সমস্ত দপ্তরে যে শূন্য পদগুলো আছে এগুলো পূরণ করার ব্যবস্থা করুন। প্রস্তাবক হিসাবে আমরা আমাদের যুক্তি, বাস্তব চিত্রগুলো তথ্য দিয়ে আমরা বললাম যে অভাব কোন জায়গায়। মুঙ্গিয়াকামি ব্লকে 3 দিনের এক শিশু কন্যা বিক্রি হয়েছে 30,000 টাকা। হইচই যখন হলো, মুখ্যমন্ত্রী অর্ডার দিলেন, এই বিক্রি হয়ে যাওয়া শিশুকে উদ্ধার করো যেখান যেভাবেই হোক। পুলিশ 2 রাত্র 2 দিন খোঁজ খবর করে করবুকে গিয়ে শিশুটিকে পেল, সেখান থেকে উদ্ধার করে আবার মা বাবার কোলে ফেরত দিল। স্বাভাবিক, মার কুল থেকে 3 দিনের শিশু যখন চলে যায়, অন্য মা নিশ্চয় আদর করেছেন, করেননি তা নয়, কিন্তু যত চেষ্টাই করুক মাতৃদুগ্ধের তো বিকল্প হয় না। সেই শিশু তেলিয়ামারা হসপিটালে ভর্তি। আমি দেখতে গেলাম, আমি যাব খবর পেয়ে, এক দঙ্গল সাংবাদিক ক্যামেরা ট্যামেরা নিয়ে। আমি শিশুর মা বাবাকে বললাম, উল্টাপাল্টা কিছু কথা বলবেন না, যা সত্য তাই বলবেন। আপনাকে আমি জবরদস্তি করব না, একেবারে সত্য কথা বলবেন আপনি। আমি জিজ্ঞেস করলাম, কেন আপনার শিশুকে বিক্রি করতে বাধ্য হলেন? সে বাবা তার স্ত্রীকে দেখিয়ে বলে, দেখুন আমার স্ত্রীর স্বাস্থ্যের অবস্থা, আমরা কাজ নেই, আমাদের খাদ্য নেই। এই শিশু তার মার কোলে থাকলে আমাদের চোখের সামনে শিশু তার মার দুধ পাবে না, মারা যাবে। ভাবলাম যে না, আমারও 2 পয়সা হলো, এই মা এই শিশু অন্য মার কোলে হলো বেঁচে যাক, এই জন্য বিক্রি করেছে অভাবের তাড়নায়। এই বললাম, কত টাকায় বিক্রি করেছেন? জিজ্ঞেস করলাম, 30,000 টাকা। 30,000 টাকার মধ্যেও নাকি আবার 20,000 টাকা নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? বলছে সেখানকার হুমরা চুমরারা। এই আমলে হুমরা চুমরা কারা হতে পারে? কে হতে পারে? তার কদিন আগেই ধলাই জেলার মনু ব্লকের
সিন্ধু কুমার রোয়াজাপাড়া এডিসি ভিলেজ কমিটি, সেখানেও এরকম একটা শিশুকন্যা তার মা হাসপাতালে একটা নার্সের কাছে 30,000 টাকায় বিক্রি করেছেন। একই কথা গত নভেম্বর মাসে দক্ষিণ ত্রিপুরা জুলাইবাড়ি ব্লকের আবাংছড়াতে আরেক মা মাত্র 3,110 টাকায় বিক্রি করেছে। কোন পরিস্থিতিতে একটা মা যতই অভাবী হোক তার সন্তানকে বিক্রি করে, কোন পরিস্থিতি হতে পারে এটা ভাবুন। সরকার বলছে অভাব নেই। মাসখানেক আগে এরকম ত্রিপুরাজ্যে গত পুজোর পর কাজ করার পর রেগার মজুরি পায় না, এটা নিয়ে যখন সারা রাজ্যে ব্লকে তালা পড়ছে, পঞ্চায়েত সেক্রেটারি ভিলেজ কমিটিদেরকে পঞ্চায়েতের ভেতরে তালা মেরে রেখে দিচ্ছে, নিরীহ কর্মচারীরা সরকারের পাপের কারণে এদের ভোগান্তি হচ্ছে। আরডি দপ্তরের যিনি দায়িত্ব ভারপ্রাপ্ত তিনি হলেন মুখ্যমন্ত্রী, 28টা দপ্তর নিয়ে বসে আছেন, তার জবাব দেওয়ার ক্ষমতা নেই। আরেক মন্ত্রীকে ভাড়া করলেন, রতনলাল নাথ। দেখলাম তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন কি না রাজ্যে কোনো অভাব নেই। মুখ্যমন্ত্রী বলছেন শিশু উদ্ধার করো, আর তিনি বলছেন না শিশু বিক্রি হয়নি। মুখ্যমন্ত্রীকে মিথ্যুক সাজিয়ে দিচ্ছেন, আর বলছেন নাকি 85 লক্ষ শ্রম দিবস নিয়ে বসে আছে মন্ত্রী মহোদয়ের ঘুম হচ্ছে না। এই 85 লক্ষ রেগার শ্রম দিবস কিভাবে খরচ করতে পারবে না। আর এই চেহারা, আমি বললাম বিধানসভার অধিবেশন যখন আহ্বান করা হয়, বিধায়করা সরকারের কাছে প্রশ্ন করেন তথ্য জানার জন্য। আমি একটা প্রশ্ন জমা দিয়েছিলাম, গত দুর্গাপূজার আগে কোন ব্লকে কত মেন্ডিস করে কাজ দেওয়া হয়েছে, তার মধ্যে কতদিন করে মজুরি প্রদান করা হয়েছে পুজোর আগে, আর এই মুহূর্তে এ রাজ্যে কোন ব্লকে কত মেন্ডেস কাজ করার পরও মজুরি এখনো বন্টন হয়নি, বকেয়া পড়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিন। প্রশ্ন স্পিকার মহোদয় গ্রহণ করার পর এগুলো দপ্তর হয়ে ডিএম এর কাছে যায়, আর ডিএম বিডিওদেরকে ভাগ করে দেয়। বিশালগড় ব্লক, চরিলাম ব্লক, মেলাঘর ব্লক, তো ত্রিপুরার যে ডিএমরা তো সব, আমি যখন মন্ত্রী ছিলাম তখন তারা জুনিয়র অফিসার ছিল, সবাই চেনেন। কয়েকজন ডিএম আমাকে ফোন করে বলছেন, স্যার कैसा एक कठिन प्रश्न आप दे दिया, हमको तो बहुत तकलीफ हो रहा है। মানে এত এরকম প্রশ্ন, কোন ব্লকে কত মেন্ডেস কাজ হয়েছে, কত মজুরি হয়েছে, এগুলি সব ব্লক ভিত্তিক তথ্য দেওয়ার জন্য চিঠি গেছে ব্লকে। দেখা গেল 5 তারিখ বিধানসভা যেদিন শুরু হবে, 4 তারিখ মাননীয় স্পিকার মহোদয় আমার কাছে আমার প্রশ্ন ফেরত পাঠিয়ে দিলেন, আপনার প্রশ্ন ডিসঅ্যালাউড। আরে প্রশ্নটা অ্যালাউড হয়ে ব্লকে গেল, ডিএম সাহেবরা গলদগর্ম হয়ে ফোন করলেন, আরে বাবা এত তথ্য কোত্থেকে দেব, এ আর তথ্য বের হওয়া মানে হলো
সরকারের কঙ্কাল চেহারা বের হবে। হয়তো ডিএমরা তথ্য দিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী দপ্তরে এসছে, যখন দেখলো সব কঙ্কাল সার। শেষ পর্যন্ত অবৈধভাবে মাননীয় অধ্যক্ষের সাহায্য নিয়ে আমার প্রশ্ন ডিসঅ্যালাউড না, আসলে ত্রিপুরাজ্যের গ্রামীণ জনগণের পেটে লাথি। এই আপনাদের বিকাশ। তারপরে কর্মসংস্থান নিয়ে আলোচনা। আমাদের নতুন বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথ রাজনীতি থেকে আসেননি, ব্যবসা বাণিজ্য করতেন। তিনি বিধায়ক হয়েছেন, তিনি জোটসইভাবে এটাকে তুলতে পারেননি, অর্থাৎ সেভাবে বক্তব্যটাকে উপস্থিত করতে পারেননি। যাই হোক, লিখিতভাবে তিনি পরে বলেছেন। আমি দেখলাম সেটাকেই সহ্য করতে পারছেন না শাসক দলের এমএলএরা, মন্ত্রীরা। এই সুনামরা থেকে নতুন একজন বিধায়ক হয়েছেন, কি বর্মন জানি, কিশোর বর্মনকে দিয়ে একটু বলে ভালো, ছেলেটা খারাপ না, ভালো বলে, ভালোই বলবো। আমাদের প্রশ্ন হলো, শূন্য পদ পূরণ করে এই ত্রিপুরাজ্যের বেকার যুবকদের যে জ্বালা সব মিটবে আমরা বলি না? অন্তত পদগুলো পূরণ হলে কয়েক হাজার ছেলে মেয়ের ঘরে তো চাকুরি যাবে। আর শুধু ছেলে মেয়েদের চাকুরি না, স্কুলে মাস্টার নেই, বিএলডব্লিউ সেন্টারে বিএলডব্লিউ নেই, হাসপাতালে নার্স নেই, কম্পাউন্ডার নেই, দপ্তরে দপ্তরে এরকম খালি। এ রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে গেলে পরে, রাজ্যের মানুষের উন্নয়ন ঘটাতে গেলে পরে এগুলো দরকার আছে। শুধু বেকারের প্রয়োজন না, রাজ্যের উন্নয়নের প্রয়োজনে এগুলি করা হোক। আর এমএলএ মন্ত্রীরা বক্তৃতা করলেন কি, ধারে কাছে গেলেন না শূন্য পদ পূরণ। ট্যাট এসটিজিটি পরীক্ষা হওয়ার পর কেন ফল বের হয় না, কেন অফার ইস্যু করা হয় না, কেন তাদের প্রতিশ্রুতি পালন করা হয় না, কোনো উত্তর নেই। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ালেন, কমিউনিস্টের দিন শেষ। স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টের নাকি কোনো ভূমিকা নেই, কমিউনিস্ট পার্টি শেষ হয়ে যাবে, লাল ঝান্ডা সমস্ত উবে যাবে। আমি সেদিন আমার ওই প্রস্তাবে আমার আলোচনা করার কথা ছিল না, কিন্তু মন্ত্রী বাহাদুর এবং বিধায়কদের আলোচনা শুনে আমি উঠে দাঁড়ালাম। বললাম 2018 বিধানসভার আগে প্রথম বছর 50,000 চাকুরি, তারপরে 4 বছরে আরো 6 লাখ, 7 লাখ চাকুরি দেবে। কে বলেছিল? বিরোধী বেঞ্চে 3টা দল এখন, কংগ্রেস, সিপিআইএম, ত্রিপুরামথা। আমরা কেউ বলেছিলাম? আপনারা বলেছেন। 2018 বিধানসভা আগে আপনাদের এক প্রভারী প্রত্যেকটা জনসভাতে গিয়ে একটা টেলিফোন নাম্বারকে লিখিয়েছিলেন জনতাকে, মিস কল দিলেই বাড়িতে অফার চলে আসবে, ইন্টারভিউ দিতে হবে না, লাইন দিতে হবে না, ফিস দিতে হবে না, অপেক্ষা করতে হবে না, নেতার বাড়িতে গিয়ে হতে হবে না। কে বলেছিল? আপনারা বলেছিলেন। 2018 আগে আমি বললাম, আপনাদেরই কয়েকজন এখানে আছেন, এখন মন্ত্রীর চেয়ারে আলু করে বসে আছেন। কি বলেছিলেন?
বামফ্রন্ট সরকার 50,000 শূন্য পদ খালি রেখে বেকারদের হয়রানি করছে। আমি গত জুলাই মাসে এই দ্বিতীয় বিজেপি আইপিএফটি জোট সরকার হওয়ার পর বাজেট হয়েছে, সেই বাজেট এট এ গ্ল্যান্স, বানুদা অর্থমন্ত্রী ছিলেন, বানুদাও তাই করতেন আগে, বাজেট এট এ গ্ল্যান্স মানে বাজেট এক পলকে। যে বছর বাজেট পেশ হয় সেই বছরের মার্চ মাসের 1 তারিখে বা এপ্রিলের 1 তারিখে ত্রিপুরার যে কতজন কর্মচারী, তারপর কয়েক বছর রাজত্ব করার পর এরপরের এই এক পলকে ত্রিপুরা রাজ্যের কতজন কর্মচারী। বর্তমান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি এবং তার আগে যারা অর্থমন্ত্রী ছিলেন, এই আপনাদের চোরেলাম থেকে জিতে গিয়েছিলেন জিষ্ণু দেববর্মা, তার দেয়া তথ্য 31শে মার্চ 2018 মানে অর্থাৎ বামফ্রন্ট সরকার যাওয়ার বছরের মার্চের 31 তারিখ জিষ্ণু দেববর্মা তথ্য দিচ্ছিলেন ত্রিপুরাজ্যে নিয়মিত চাকরি কতজন করেন আর অনিয়মিত কতজন। প্রায় নিয়মিত চাকরি 1.25 লক্ষ, অনিয়মিত চাকরি 45,000, মানে 1,25,000 আর 45 কত, 1,70,000 বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যায়। আর প্রণজিৎ বাবু গত জুলাই মাসে বাজেট এট এ গ্ল্যান্সে দিচ্ছেন নিয়মিত চাকরি কমে 1,25,000 থেকে এটা 1,08,000 না কত হয়েছে, অর্থাৎ প্রায় সেখানে 17,000 নাই। অনিয়মিত চাকরি 45,000 থেকে কমে 35 না 36,000 হয়েছে, সেখানেও 10,000 নাই। আমি বললাম 18-র আগে তো বেকারদের বহু আপনারা বিভ্রান্ত করেছিলেন। 50,000 চাকরি, প্রথম মন্ত্রিসভাতে প্রথম সিদ্ধান্ত হবে 50,000 অফার বিলির। কোথায় গেল, কোথায় গেল? এই সময়তে এই যে এখন জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাসের 31 তারিখে, কি জানুয়ারি, আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেক মাসের শেষ দিনে এই রাজ্য থেকে 5 থেকে 600 জন করে কর্মচারী রিটায়ারমেন্টে চলে যাবেন, যারা প্রথম বামফ্রন্ট, দ্বিতীয় বামফ্রন্ট, তৃতীয় বামফ্রন্ট সময় চাকরি করেছিলেন। এদের বয়স 60 বছর উত্তীর্ণ হওয়ার পর। এটা পুলিশ আছে, কেরানি আছে, শিক্ষক আছে, টিএসআর আছে, পিয়ন আছে, অফিসার আছে। তা আপনাদের তো নতুন পদ তৈরি করার কোনো প্রয়োজন নাই। আগের সে 50,000 বামফ্রন্ট দিয়ে যায়নি বলে আপনারা মাঠঘাট গরম করেছেন। আর এই 6 বছরে 10,323 এদেরকেও ঠকিয়েছেন, শূন্যপদ হয়েছে। আরও এইভাবে প্রায় 25-30 হাজার পদ শূন্য হয়েছে। আপনাদের তো নতুন একটা পদও সৃষ্টি করার প্রয়োজন নেই। যাদের পদ শূন্য হয়েছে বাজেটে তাদের বেতন আছে, তাদের টাকা ধরা আছে, কেন দিচ্ছেন না? জবাব নেই। যখন জবাব দিতে পারল না, শেষ পর্যন্ত দাঁড় করালো ওই বক্সনগর থেকে ছাপ্পা ভোটে পাস করা তফাজ্জল আহমদকে দাঁড় করালো। উঠে দাঁড়িয়ে বলছেন আমি 6 লক্ষ মুসলমানের প্রতিনিধি। আরে বাপরে বাপ, তিনি বক্সনগরের প্রতিনিধি না, 6 লক্ষ ত্রিপুরার মুসলমানের নাকি প্রতিনিধি সে। এবং বলছেন যে বিরোধীদের এই সমস্ত কথা তোলার অধিকার নেই। আগামী 2028-এ এখানে যারা বসেছেন কেউ আসতে দেব না।
আমি বললাম বেকারের ভাই, বেকারের আলোচনা, ঠিক আছে আমরা আসতাম না, আমাদের আসতে হবে না, আমাদেরকে রুখার তোমার দায়িত্ব নেই, তোমার কষ্ট করতে হবে না, তুমি শুধু বলে যাও 90% ভোট পেয়ে তুমি কি করে পাশ করেছো, কি মন্ত্র তোমার আছে, এটা একটু শোনাও আমাদেরকে। তাহলে তুমি এখন ওই জেপি নাড্ডা সাহেব, বিজেপির সভাপতি, এই জেপি নাড্ডা জায়গাতে তুমি গিয়ে বসতে পারবে, কারণ নরেন্দ্র মোদী 2024 লোকসভার বৈতরণী পার হওয়ার জন্য আর রাস্তা খুঁজে পায় না, এখন রামের খরম খুঁজছে এখন। আর হিন্দু ধর্মের 4 কি জানি কয় শঙ্করাচার্য বলছে, আরে আমরা হলাম হিন্দু ধর্মের সর্বোচ্চ যারা নীতি নির্ধারক বা করার, আমরা কেন সেখানে যাব? উনি যদি এতই যোগী হন, পূজারী হন, উনার টুপি, উনার কুর্তা 10 লক্ষ দামের, 10 লাখ 20 লাখ টাকার এগুলা সাইরা আমাদের মতো তুমিও কপিন পরো। তাহলে নরেন্দ্র মোদী সাহেবের যে এখন আগামী বৈতরণী পার হওয়ার জন্য যে যন্ত্রণা, চোখে ঘুম নেই, তফজ্জল তোমাকে নিয়ে নেবে দিল্লিতে। এই হলো এই সরকার। বলছেন আইন শৃঙ্খলা, ত্রিপুরা যে আইন শৃঙ্খলা নাকি সারা ভারতবর্ষের মধ্যে সেরা, রাজ্যপালকে দিয়ে পড়াচ্ছেন। আমি বললাম যে এই রাজ্যপালের ভাষণে ছাপাক্ষরে কতগুলো তথ্য দেওয়া আছে, এই তথ্য যদি থাকে আগামী দিনও আমাদের সন্তান সন্ততি নাতি পুতনিরা এগুলি কোনোদিন পড়বে যে 2024 সালে রাজ্যপালের ভাষণে কি ছিল, যদি পড়ে আমাদের লজ্জা হবে। দাদু তুমি ছিলা এই বিধানসভার মেম্বার, কলঙ্ক আপনাদের না আমাদেরই হবে। রাজ্যপালকে দিয়ে পড়াচ্ছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য, নেশামুক্ত ত্রিপুরা করার জন্য তারা নাকি গাঁজা ধরেছেন। কত জানেন? বইটা আনলে ভালো হতো, পরে শোনাতে পারতাম। যে গত 5 বছরে 5,84,00,000 আর হাজার আর শতটা আমার মনে নেই, এই দুটা মনে আছে। তো 5 বছর 365 দিন করে 1825 দিন আমি ভাগ করে দেখলাম, দিনে আমাদের পুলিশ ভাইদের, দ্বারকা ভাইদের প্রতিদিন 32,003টা করে গাঁজা গাছ কাটতে হচ্ছে। এগুলো নাকি সব বামফ্রন্ট সরকারের সময় লাগিয়ে গেছে নাকি। আমি বললাম আমি গাঁজা গাছ আমি দেখিনি, সত্যি আমি দেখিনি গাঁজা গাছ, আমি শুনেছি। তো গাঁজা গাছ কীরকম? আম গাছের মতো না, কাঁঠাল গাছের মতো না, নারকেল গাছ না, সুপারি গাছের মতো না। বলছে গাঁজা হলো এক ফসলা, মানে লাগায় নাকি, হ্যাঁ হ্যাঁ গাঁদা ফুলের গাছের মতো। গাঁদা ফুল যেমন এক ইয়েতে দিয়ে শেষ হয়ে যায়, এটাও তাই। তাহলে বামফ্রন্ট সরকার লাগিয়ে গেছে গাঁজা গাছ, 6 বছর পরে তারা কাটছে। আমি বললাম যে গাঁজা কি আপনারা খেলেন না আমি খেলাম? যে এই যে কথাগুলি বললেন, গাঁজা কে খেলো? আর রাজ্যপালকে দিয়ে বলাচ্ছে। এরপর আমি একটা প্রশ্ন করেছিলাম যে মানিক সাহা ডাক্তার, প্রফেসর, মানে সাংঘাতিক। ডাক্তার মানে আমরা ভগবান মনে করি, প্রফেসরও হইল মাস্টার, ভগবান, ডাবল ভগবান। তার নেতৃত্বে ত্রিপুরার যে সুশাসন চলছে, সুশাসন 2 তলা সুশাসন, এখন আগে 1 তলা, এখন 2 তলা। এই 2 তলা সুশাসনে প্রশ্ন ছিল আমার, ত্রিপুরার যে
অস্বাভাবিক মৃত্যু, নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, ছিনতাই, ডাকাতি। আমি বললাম এগুলি মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য, আমি আমার দেওয়া তথ্য নয়। সিপিএমের অফিস থেকে আমাকে কেউ সাপ্লাই করেনি। আমি যদি আমার তথ্য দিয়ে আপনারা কেবল হইচই করবেন, আমি কাগজটা সঙ্গে নিয়েছি, দেখুন এই কাগজ বিধানসভা থেকে আমাকে দিয়েছেন আপনারা, আপনাদের জিনিস আমি পরে শোনালাম। কত দিনে 2 জন করে 4 জন করে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে ত্রিপুরাজ্যে প্রতিদিন। প্রতি 2 দিনে 1 জন ধর্ষণ, গণধর্ষণের শিকার হচ্ছেন। প্রতি 2 দিনে 1 জন লোক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। আমি যখন এই তথ্য দিলাম, আপনারা বলবেন এগুলো তো আইন শৃঙ্খলার ব্যাপার। হ্যাঁ, কখন চুরিদারি বাড়ে, কখন ডাকাতি বাড়ে, কখন অস্বাভাবিক মৃত্যু বাড়ে? অভাবে স্বভাব নষ্ট হয়, স্বভাবে বহু কিছুতে সর্বনাশ ডেকে নিয়ে আসে। আজকে সরকারি চাকরি নিয়োগ হয় না, রেগাতে কাজ নাই, যৎ সামান্য কাজ করার পর পেমেন্ট হয় না, ছিটে ফোটা কিছু প্রকল্প হয়, এগুলো ঠিক মতো রূপায়িত হয় না। এক শ্রেণীর সর্বত্র সিন্ডিকেট, পিডব্লিউডি দপ্তরের সিন্ডিকেট, আরডি দপ্তরের সিন্ডিকেট, এগ্রিকালচারের সিন্ডিকেট, স্বাস্থ্য দপ্তরের সিন্ডিকেট, এই সিন্ডিকেট চালাচ্ছে সারা ত্রিপুরা রাজ্য। মানুষ অতিষ্ঠ হয়ে কোনো কোনো জায়গাতে থানাতে এফআইআর করে, ধর্ণা দেয়, আর পুলিশ বাধ্য হয়ে যখন এই অভিযোগগুলো পেয়ে জনরোষে তদন্ত করতে বের হয়, এই গাঁজা কোত্থেকে আসে তদন্ত করলে যার বাড়িতে যায় তিনি একজন দেবতুল্য কার্যকর্তা। নারী ধর্ষণ হয়, তার পেছনে কারা? থানার পুলিশ যখন তদন্ত বের হয় সেখানে গিয়ে দেখে আরেকজন দেবতুল্য কার্যকর্তা। পিডব্লিউডি ব্লকের স্টোরের ইট, বালু, সিমেন্ট, রড কোথায় গেল? তদন্ত করে সেখানে গিয়ে দেখে আরেকজন দেবতুল্য। এই দেবতুল্যদের দেখে পুলিশকে ফেরত চলে এসে বাঁচতে হয়। এদের নামে কোনো চার্জশিট জমা পড়ে না। বহল তবিয়তে এ রাজ্যে আইন শৃঙ্খলা হবে, এ রাজ্যের উন্নয়ন হবে, বিকাশ হবে? হবে না। এইভাবে কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা এবং সামাজিক যে শৃঙ্খলা, সব কিছু আজকে জাহান্নামে চলে যাচ্ছে। কাজেই শাসক দল এরা জনগণের টাকায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় যতই পোস্টার ফ্ল্যাক্স লাগিয়ে সুশাসন প্রচার করুক, যে অন্যায় করে, যে পাপ করে, চুরি করে, হয়তো আপনি তাকে চিনেন না চোর, কিন্তু চোর ঠিক জানে, আরে আমার তো চিনে লাইছেনি কোনো। চুরি মানে সবসময় চুরি, কাজে তার ভয়। যে আপনারা এখানে যে বলছিলেন 2রা জানুয়ারি তখনও সরকারের নিয়ম মেনে 48 ঘন্টা আগে দরখাস্ত করা হয়েছে। রাত 10টায় আমাদের সম্পাদক খবর নেওয়ার পর পুলিশ জানালো না, আপনাদের ক্যান্সেল। কেন? শাসক দলের একটা প্রোগ্রাম।
আসলে ওই প্রোগ্রামটা করানো হয়েছে আমাদের প্রোগ্রামকে স্থগিত করানোর জন্য। এই ঘটনা হওয়ার পর জেলা সম্পাদক, মহকুমা সম্পাদক সাংবাদিক সম্মেলন করে আজকের তারিখে আবার সভা করার জন্য গত 10ই জানুয়ারি তারিখে এসপিকে পাঠানো হয়েছে, এসডিপিকে দেওয়া হয়েছে, ওসিকে দেওয়া হয়েছে, কালকে চিঠি দ্বারা দেওয়া হচ্ছে। আপনাদের প্রোগ্রাম ক্যাপ্টেন অ্যাভায়েন্স, তুমি কে বাবা? রাজনৈতিক দলের প্রোগ্রাম ঝুলিয়ে রাখার, টাঙ্গিয়ে রাখার তোমাকে কে অধিকার দিল? ঘটনা কি? পুলিশদের বেচারাদের দোষারোপ করে লাভ নেই। শাসক দল বাইরে দেখাচ্ছে তারা সুশাসন করে, ত্রিপুরা যে উন্নয়ন করে, সাংঘাতিক কিছু করে ফেলেছেন। আসলে জনগণের কাছে তাদের কোনো আস্থা নেই, জনগণকে সামনা করার তাদের হিম্মত নেই। এখানে সিপিআইএম এরাও জানে আমাদের সমর্থক আপনারা কজন না। এখনো এই বিশালগড় মহকুমাতে সারা ত্রিপুরা যে সিপিআইএম যদি স্বাভাবিক পরিস্থিতি হয় তাদের চেয়ে বেশি লোক আনার ক্ষমতা আমাদের আছে, তারাও জানে, ভালো জানে। কিন্তু আপনারা যে মাত্র 200-250 জন আসবেন এটাই তাদের ভয়, এদের ঘুম। কাজেই পুলিশকে দিয়ে এই সমস্ত অন্যায় করাচ্ছে, মাঝখান দিয়ে পুলিশ এরা শিকার হচ্ছেন। এটা শাসক দলের দুর্বলতার চেহারা, তাদের অপরাধী মনের বহিঃপ্রকাশ। কাজী বন্ধুগণ, আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আজকে সারা দেশ এই যে কোনো মন্দির উদ্বোধন হবে, কোনো মসজিদ উদ্বোধন হবে, গির্জা উদ্বোধন হবে, এটা সেই ধর্মের যারা অনুসারী, ধর্মবিশ্বাসীদের কাজ। বলুন তো, আমাদের ঠাকুর দাদার আমল থেকে অবধি আমাদের যা দেখেছি বা শুনে আসছি, আমরা কোনোদিন কোনো রাজনৈতিক দল কোনো মন্দির, মসজিদ, বুদ্ধ মন্দির বা এই গির্জা উদ্বোধন করার জন্য কোনো রাজনৈতিক দলকে কর্মসূচি নিতে হয়। কেন নিতে হচ্ছে? নিতে হচ্ছে এই কারণে এরা পাপ জানে এবং এইভাবে প্রচার করছে। আমরা তো হেসে খেলে চলে আসছি, মোদি হে তো মুমকিন হে। তো মুমকিন যদি হয় কেন এরকম তোমাদের সে পথ দিতে হবে? আমি একটা কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, 2004 সাল প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী বিজেপি আরএসএস এর লোক হলেও তিনি খারাপ লোক ছিলেন না, কারণ স্বাধীনতা আন্দোলন তিনি প্রত্যক্ষ করে এসেছেন, স্বাধীনতা আন্দোলনে যোগদান না করলেও। ওই সময়তে অটল বিহারী বাজপেয়ীর সমসাময়িক অন্য কোন নেতা ছিলেন না। ধুতি পাঞ্জাবি পরতেন, স্বচ্ছ মনের লোক ছিলেন, মতাদর্শ আলাদা। এবং এই অটল বিহারী বাজপেয়ীর সময়তে 3টা কাজ আমরা প্রশংসা করতে বাধ্য হয়েছিলাম তখন। কি কাজ? সর্বশিক্ষা অভিযান। সত্যি ভারতবর্ষে শিক্ষা জগতে একটা আলোড়ন তুলেছিল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আমাদের গ্রামে গ্রামে রাস্তা হয়েছে অটল বিহারীর তার মস্তিষ্ক প্রসূত। আরেকটা হলো সোনালী চতুর্ভুজ। ভারতবর্ষের বড় বড় শহর কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইকে যোগ করতে হবে, তা না হলে ভারত বিকাশ হবে না। এটা করার পর মানুষের কাছে যখন একটু সমর্থন পেতে শুরু করলেন, তখনও প্রচার হয়েছিল ইন্ডিয়া শাইনিং, ভারত চমকাচ্ছে। অটল বিহারী বাজপেয়ীর ছবি ছাপিয়ে প্রত্যেক পেট্রোল পাম্পে ছবি লাগানো হয়েছিল, ফিল গুড ফ্যাক্টর, অর্থাৎ ভারতবাসীদের মনে ভালো লাগার অনুভূতি,
সরকার আবার ফিরে আসবে অটলজির নেতৃত্বে। 6 মাস নির্বাচন এগিয়ে আনা হলো, ফল কি হলো? তাহলে সেই সময়েতে সত্যিকারে কিছু সাইনিং ছিল, ভালো লাগার অনুভূতি ছিল। অটল বিহারী ফিরতে পারেনি, আর নরেন্দ্র মোদী তো জবরদস্তি করে গিয়ে ওই পার্থ বলেছে যে বাবা আমারে বিপদ থেকে রক্ষা করো, গিয়ে একটু ফ্ল্যাগ ধরো, আইয়া যোগদান করো, এই যোগদান করার পর তোমার কাম শেষ। তো আজকের ফিল গুড ফ্যাক্টর অটল নরেন্দ্র মোদীর ফিল গুড ফ্যাক্টর তো হইল ওই একদিনের কাম শেষ। এর মানেটা কি? ভারতবর্ষের মানুষ এত বোকা না, এই ত্রিপুরাজ্যের মানুষ এত বোকা না। আগামী লোকসভা নির্বাচন যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে ঘরে ঘরে। 28টা রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক কর্মসূচিগত আমাদের ফারাক আছে, কিন্তু একটা জায়গাতে সবাই আমরা আজকে ঐকমত্যে এসছি। যদি দেশে গণতন্ত্রই না থাকে, ধর্মনিরপেক্ষতা না থাকে, তো কি হবে এই দেশের? কাজে 2004 তার চাইতেও আরো মজবুত ফলাফলের জন্য ভারত অপেক্ষা করছে। তাই এখানেও এরা ভীত, এরা সন্ত্রস্ত। এই জন্য পুলিশকে দিয়ে আমাদের প্রোগ্রাম আটকাতে চায়। পারবে না, মানুষকে আটকে রাখতে পারবে না। মানুষ সত্যের সন্ধানে এবং তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সারা দেশে এগোচ্ছে। আমরাও সবাই মিলে একসাথে এভাবে এগোবো এবং এই রাজত্বের অবসান ঘটিয়েই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জনগণের প্রতি তার দায়িত্ব আমরা পালন করব। তার জন্য আপনারা যে আজকে কর্মসূচি পালন করেছেন, আগামী দিনে আরও এরকম কর্মসূচির জন্য তৈরি থাকুন, এই আহ্বান জানিয়ে আবারও সকলকে নমস্কার, অভিনন্দন এবং আদাব জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।